আমরা আগের দিন আলোচনা করেছিলাম ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায় নিয়ে, অর্থাৎ মানুষের শরীর। আমরা আজকে আবার যে অধ্যায়টা পড়েছিলাম তার পরবর্তী অংশ পড়ব। আমরা আজকে যেইখান থেকে আগের দিন পড়া শেষ করেছিলাম তার পরবর্তী অংশটা শুরু করতে যাচ্ছি। অর্থাৎ আমরা আগের দিন এই অধ্যায়ে ফুসফুসের কাজ অবধি পড়ে নিয়েছিলাম। আজ আমরা পড়ব অস্থি সম্পর্কে। অস্থি কথার অর্থ হলো হাড়, বা আমাদের যে হাড়গোড়গুলো থাকে তার সম্বন্ধে জানব। আমরা ছোট্ট করে একটা ছবি এখানে দেখানোর চেষ্টা করেছি। এখানে এটা আমাদের মানুষের একটা কঙ্কাল। এই কঙ্কালে বিভিন্ন হাড়ের কথা আমরা জানি। যেমন ওপরে যে মাথাটা রয়েছে, আমাদের মাথায় থাকে স্কাল বা মাথার খুলি যেটাকে বলি। তারপর বুকে আছে বক্ষপিঞ্জর বা আমরা যেটাকে রিব কেজ বলি। তারপর আমাদের কোমরের অস্থিটা এখানে রয়েছে, কাঁধেও ওরকম অস্থি রয়েছে। খেয়াল রাখতে হবে এই মাথা থেকে কোমর পর্যন্ত যে অংশটা রয়েছে সেইটুকু অংশ কিন্তু আমাদের মূল যে কাঠামোটা, সেটা শরীরের মূল কাঠামো। আর তার সঙ্গে অস্থির যে হাত আর পাগুলো গিয়ে জুড়েছে সেটা কিন্তু একটা আলাদা সিস্টেম। অর্থাৎ অস্থি বা হাড়ের যে তন্ত্রটা রয়েছে তার দুটো ভাগ, একটা এইটুকু অংশ মিলে আর বাকিটা হাত এবং পাগুলো মিলে। এবারে আমরা এখানে দেখব অস্থি বা হাড় আমাদের জন্মের সময় সাধারণত 300 থেকে 350টা থাকে। পরবর্তীকালে যখন আমরা বড় হতে থাকি তখন অনেক ছোট ছোট হাড়গুলো জোড়া লেগে গিয়ে সংখ্যায় কমে যায়। ফলে আমরা যখন পরিণত হই তখন মোট 206টা হাড় থাকে। খেয়াল রাখবে কটা হাড়? 206টা হাড়, 206টি হাড় থাকে। এবং এই হাড়গুলোকে জায়গায় জায়গায় অস্থি সন্ধি অর্থাৎ কতগুলো জয়েন্ট দিয়ে জোড়া দেওয়া থাকে। যেমন আমাদের এই হাতের কনুইতে রয়েছে, কবজিতে রয়েছে এবং অন্যান্য জায়গায় যে আমাদের শরীরে জোড়াগুলো রয়েছে সবগুলোই কিন্তু অস্থি সন্ধি। খেয়াল রাখবো যে অস্থি সন্ধিগুলো কি করে, যেখানে পাশাপাশি দুটো হাড় পরস্পরের কাছে আসে সেই জায়গাগুলোকে অস্থি সন্ধি বলা হয়। এটা অস্থি সন্ধির সংজ্ঞা। আমরা খেয়াল রাখবো আমাদের শরীরের অস্থি সন্ধিগুলো কেমন হয়। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা একটা বিশেষ অস্থি সন্ধির ছবি দেখানো হয়েছে। সবগুলো অস্থি সন্ধি কিন্তু একই রকম হুবহু হয় তা নয়, কিছু পার্থক্য আছে। আমরা সেই জিনিসগুলো অবশ্যই উঁচু ক্লাসের জন্য রাখলাম। এখানে আমরা দেখব লিগামেন্ট বলে একটা কথা আছে। লিগামেন্টটা কি জিনিস? শরীরের প্রত্যেকটি হাড় অন্য একটি হাড়ের সাথে লিগামেন্ট নামক সরু সুতোর দ্বারা যুক্ত থাকে। কেন থাকে? যদি এরকম হয় দুটো হাড় পাশাপাশি রয়েছে, কোনো কারণে লেগে আছে, এবার জোরে কোনো একটা বল প্রয়োগের জন্য হাড় দুটো নিজেদের জায়গা থেকে সরে গেল, তাহলে তো ওটাকে আর জোড়া দেওয়া যাবে না। এই জন্য ওই দুটো হাড়ের সন্ধিতে একটা সরু সুতোর মতন অংশ দিয়ে দুই পাশে ওকে বাঁধন দেওয়া থাকে, তাদের আমরা বলছি লিগামেন্ট। এই লিগামেন্টগুলো দড়ির মতন জিনিস, যা দিয়ে পাশাপাশি থাকা দুটো অস্থিকে বেঁধে রাখার মতন আটকে রাখা থাকে। এরপরে আসছি আমরা টেন্ডন। টেন্ডনটা ঠিক কী জিনিস? মাংসপেশিগুলি, অর্থাৎ আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের অস্থি বা হাড়গুলোকে কিন্তু আমরা সরাসরি নাড়াতে পারি না বা তার উপর বল প্রয়োগ করতে পারি না। যা বল প্রয়োগ করি আমরা আমাদের শরীরের পেশিতে বল প্রয়োগ করি। আমাদের যে পেশি বা মাসেলগুলো আছে ওগুলোতে আমরা বল প্রয়োগ করতে পারি। আর সেই বলটাই অস্থির সঙ্গে যেহেতু পেশিটা যুক্ত আছে তাই ওর উপর প্রয়োগ করা যায় এবং অস্থিগুলোকেও নাড়ানো চালানো যায়। তাহলে এদেরকে খেয়াল রাখতে হবে যে লিগামেন্ট যদি দুটো অস্থিকে একে অপরের সঙ্গে জুড়ে রাখতে সাহায্য করে থাকে তাহলে এই লিগামেন্টগুলো জুড়ে রেখেছে। ঠিক একইভাবে অস্থির সাথে পেশিগুলোকে জুড়ে রেখেছে, অর্থাৎ মাসল বা পেশিকে যে জুড়ে রেখেছে সে হচ্ছে টেন্ডন। অর্থাৎ এই টেন্ডন যে মাংসপেশিগুলি যেইগুলি হাড়ের সাথে যুক্ত সেগুলো এক ধরনের দড়ির মতন অংশ দিয়েই তৈরি এবং হাড়ের সাথে যুক্ত হয়ে থাকে, এদেরকেই আমরা বলছি টেন্ডন। তাহলে টেন্ডন আর লিগামেন্ট এর পার্থক্যটা আমরা বুঝলাম, যদিও এদের আরও পার্থক্য আছে, উঁচু ক্লাসে আমাদের ওগুলোও পড়তে হবে। একটু বলে দিচ্ছি যে একটা স্থিতিস্থাপকতা অর্থাৎ ভার বহন ক্ষমতা বেশি, একটার কম। এইবারে আমরা এর পরে দেখছি অস্থি সন্ধিগুলো কেমন হয়। আমি বলবো যে আমাদের শরীরে নড়াচড়ার ক্ষমতা অনুযায়ী 3 রকমের অস্থি সন্ধি হতে পারে। একটা হয় যেটা প্রায় নড়েই না, অর্থাৎ পুরোপুরি অচল অস্থি সন্ধি, যেগুলো নড়াচড়া করতে পারে না। যেমন আমাদের মাথার খুলিতে যে হাড়গুলো রয়েছে সেই হাড়গুলো একে অপরের সঙ্গে এরকম জিগজ্যাগ ওয়েতে একে অপরের সঙ্গে খাঁজে খাঁজে সেট হয়ে বসে আছে। এরা কিন্তু সচরাচর নড়াচড়া করতে পারে না, কোনোভাবে এদের আমরা নাড়াতেও পারি না। তাহলে এই ধরনের অস্থি সন্ধিকে আমরা বলি ফিক্সড জয়েন্ট বা অচল অস্থি সন্ধি।
যেগুলো কোনো মতেই নাড়াচাড়া করতে পারা যায় না, এবং এটা যেমন আমাদের করোটি বা মাথার খুলির যে হাড়গুলো দেখানো রয়েছে তার মধ্যে তোমরা দেখতে পাবে এগুলো নড়াচড়া করে না। এবারে সামান্য সচল অস্থিসন্ধি যেগুলো অল্প নড়ে। তোমরা লক্ষ্য করবে আমাদের বুকের যে পাঁজর রয়েছে, আমরা যখন শ্বাস প্রশ্বাস নেই বা ছাড়ি তখন একটু হলেও তো নড়ে, একটু সামান্য ফুলে ওঠে, একটু সংকুচিত হয়। এখানে অনেকগুলো ছোট ছোট হাড় রয়েছে যেগুলো অল্প অল্প করে নড়েই আমাদের মধ্যে এই শ্বাস প্রশ্বাসে সহযোগিতা করছে, কিন্তু তার সাথে এই হাড়গুলো খুব অল্প অল্প নড়লেও অনেকটা কিন্তু কাজ হচ্ছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা কিন্তু খুব বেশি কিছু নড়লো না, অল্প নড়লো। এইবারে এই জায়গায় যে আমি ছবিটা দেখিয়েছি তার মধ্যে এটাই দেখানো আছে আমাদের বুকের পাঁজরের ছবি, এবং তার সাথে আমাদের শিরদাঁড়া অর্থাৎ আমাদের পিঠে যে ব্যাকবোন বা শিরদাঁড়া রয়েছে ওর মধ্যে অনেকগুলো ছোট ছোট হাড় রয়েছে। এই পরপর সাজানো হাড়গুলো অনেকটা রেল লাইনের বগির মতন। রেল লাইনের উপরে যে বগিগুলো থাকে, দুটো বগির মধ্যে খুব অল্প গ্যাপ থাকে, কিন্তু তাও অনেকটা ব্যাকা পথ কিন্তু রেল লাইনটা উপর দিয়েই রেলগাড়িটা ঘুরে যেতে পারে। ঠিক তেমনি আমাদের যে শিরদাঁড়ার হাড্ডিগুলো ছোট ছোট গ্যাপগুলো রয়েছে সেগুলো অল্প অল্প নড়ে আমাদেরকে অনেকটা বেঁকতে সাহায্য করে বা এদিক ওদিক নড়াচড়া করতে সাহায্য করে। এটাও এক ধরনের আংশিক বা সামান্য সচল অস্থিসন্ধি অর্থাৎ পার্শিয়ালি মুভেবল জয়েন্ট। এবারে আমরা দেখব আমাদের শরীরের সম্পূর্ণ সচল যে অস্থিসন্ধিগুলো আছে সেগুলো। আমাদের শরীরে সচল অস্থিসন্ধি যেগুলো নাড়াচাড়া করতে আমাদের সাহায্য করে, যেমন হাতে, পায়ে, আঙুলে, বিভিন্ন জায়গায় ঘাড়ে রয়েছে, কোমরে রয়েছে, সেই সব জায়গায় যে ধরনের সন্ধিগুলো থাকে তাদের সম্পর্কে অত ডিটেল আমাদের এই ক্লাসের ধারণাই নেই। তবে যেটুকু আছে আমরা ওগুলোই আলোচনা করব। সম্পূর্ণ সচল অস্থিসন্ধি যেগুলি সম্পূর্ণরূপে নড়াচড়া করতে সক্ষম, যেমন আমাদের হাত ও পায়ে, কনুইয়ের, হাঁটুর বা কবজির এইখানের যে হাড়গুলো রয়েছে, বা এমনকি আমাদের হাতের আঙুলের অস্থিসন্ধিটা অর্থাৎ আঙুলটা যে নড়ছে এটাও সেরকমই। এখানে যে সন্ধিগুলো আমরা দেখি আমাদের বিভিন্ন জায়গায় পাইভট সন্ধি বলে এক ধরনের সন্ধি থাকে, বল অ্যান্ড সকেট সন্ধি, মানে যেখানে একটা বল থাকবে এবং একটা খাঁজ থাকবে, এই ধরনের সন্ধি রয়েছে। হিঞ্জ জয়েন্ট, এবং তারপর এটা হচ্ছে হিঞ্জ জয়েন্টটা হচ্ছে দরজার কবজার মতন বা কবজা সন্ধি বলি আমরা এটাকে। কন্ডাইলয়েড জয়েন্ট, তাছাড়া স্যাডেল জয়েন্ট আর প্লেন জয়েন্ট, এরকম বিভিন্ন ধরনের জয়েন্ট বা সন্ধি আমাদের শরীরে বিভিন্ন জায়গায় আছে, যার ছবি এখানে তোমাদের ধারণার জন্য দেখানো হয়েছে, কারণ এগুলোর ডিটেল তোমাদের এই ক্লাসে নেই। মানুষের অস্থিসন্ধিগুলোকে প্রকৃতি অনুযায়ী যদি আমরা ভাগ করি তাহলে দেখব বল ও সকেট সন্ধি, হিঞ্জ সন্ধি, পিভট সন্ধি, স্যাডল সন্ধি, এগুলো বিভিন্ন নামে যে আমাদের শরীরে রয়েছে এগুলোর একটু ধারণা এবং উদাহরণ আমাদের জানতে হবে। বল ও সকেট সন্ধি সাধারণত আমাদের কাঁধে আর কোমরে, যেখানে আমাদের পা দুটো যুক্ত আছে সেইখানে আমরা দেখব এই ধরনের সন্ধি থাকে। এবং এখানে ছবিতে এই জন্য কাঁধের যে সন্ধিটা কেমন হয়, একটা বলের মতন হাড্ডির অংশ এবং তার সাথে এসে একটা সকেট বা খাঁজ এসে যুক্ত হয়েছে, সেটা এখানে দেখানো আছে। ঠিক একইভাবে আমাদের কোমরেও যে লম্বা হাড্ডিটা আমাদের থাইয়ের সাথে যুক্ত, সেই থাইয়ের যে হাড্ডির শেষ মাথাটা সেটা গিয়ে কোমরে একটা বিশেষ খাঁজে গিয়ে যুক্ত থাকে, সেখানে এই দুটো মিলেই আমাদের পাটাকে চলাফেরা করতে সাহায্য করে। এরপর আমরা দেখছি হিঞ্জ সন্ধি। হিঞ্জ মানে আমি আগেই বলেছিলাম এটা দরজার কবজার মতো। দরজার কবজাকে তোমরা লক্ষ্য করে থাকবে, তোমরা কিন্তু ইচ্ছা করলেই দরজাকে দুই দিকেই খুলতে পারবে না, অর্থাৎ হয় সামনে ঠেলে খুলবে আবার ওইটুকুই বন্ধ হবে, বা পেছনে খুললে ও আবার ওইটুকু সামনে যাবে, কিন্তু দুই দিকে তোমরা ওকে নিতে পারবে না। ঠিক যেমন করে আমি দেখাচ্ছি আমার হাতের এই যে কুনুইটা, আমি কুনুইটাকে এখান থেকে এতটুকু সামনে আনতে পারি, কিন্তু তার পেছনে কিন্তু নিতে পারি না। যদি নিতে চাই তাহলে এখানে হাড্ডির জোড়াটা ভেঙে যেতে পারে, তাই এরকম আমরা চেষ্টাও করব না। তাহলে এখানে আমরা যে বিশেষ এক ধরনের সন্ধি পেলাম যেটা একদিকে খোলে এবং বন্ধ হয়, এরকম সন্ধিগুলোকে আমরা হিঞ্জ বা কবজা সন্ধি বলি। এটা আমাদের হাতের আঙুলেও রয়েছে এবং পায়ের আমাদের হাঁটুতে রয়েছে, আমাদের হাতের এখানে কনুইতে পায়ের যে হাঁটু সেখানে এবং হাতের আঙুলগুলোতে এটাই রয়েছে। এছাড়া আমরা দেখছি পিভট সন্ধি, এটি প্রতিবেশী অস্থিকে অর্থাৎ পাশাপাশি থাকা যে অস্থিটা তাকে অক্ষ করে অপর অস্থিটি যদি ঘুরতে পারে তাহলে আমরা তাদেরকে বলছি পিভট সন্ধি। যেমন আমাদের মাথাটাকে আমরা ঘাড় থেকে ঘুরিয়ে এদিকে ওদিকে বিভিন্ন দিকে নিতে পারি, তোমরাও নিজেরা এটা করতে পারো। এটা যে কারণে এই ঘূর্ণনটা সম্ভব, এই ঘূর্ণনটার কারণ হচ্ছে পিভট সন্ধি।
এখানে ছবিতে ওটাই দেখানো আছে এবং দরজার কবজা সহকারে এখানে অস্থিসন্ধিটাও দেখানো আছে। মানুষের অস্থিসন্ধিতে স্যাডল সন্ধি আরেকটা বিশেষ সন্ধি। তোমরা দেখছো এখানে আমাদের হাতের যে কবজিটা তার থেকে বাকি অংশটা দেখানো আছে। কেন দেখানো আছে? কারণ এখানে আমরা স্যাডল সন্ধির উদাহরণটা দেখব। কোথায় আছে? আমাদের দেহে হাতের বুড়ো আঙুল যেটা থাকে, তোমরা লক্ষ্য করবে বুড়ো আঙুল কিন্তু সহজেই এই সামনে পেছনে ভেতরে সব দিকেই যেতে পারে, অর্থাৎ অন্য আঙুলগুলোর থেকে একটু আলাদা। এটা মূল এই হাতটার থেকে প্রায় সমকোণে অবস্থিত, যার জন্য আমাদের গ্রিপ অর্থাৎ কোনো কিছুকে ধরতে সুবিধা হয়। আর এই বিশেষ সন্ধিটা যার দ্বারা বুড়ো আঙুলটা যুক্ত সেটাই স্যাডল সন্ধির উদাহরণ। এটা 90 ডিগ্রি কোণে হাতের সাথে যুক্ত থাকে বলে আমাদের গ্রিপ বা কোনো কিছু ধরতে সুবিধা হয়। এবারে আমরা আসছি পেশি। আমরা একটু আগে বলেছিলাম অস্থি এবং পেশি। পেশিগুলো কিভাবে থাকে? আমাদের শরীরে সাধারণত আমরা 3 ধরনের পেশির কথা জানি। পেশিগুলো যাদের মধ্যে আমরা সংকোচন প্রসারণের জন্য বল প্রয়োগ করি এবং করতে পারি, এবং ওর সাহায্যে অস্থিগুলো যে যুক্ত থাকে তারা নড়াচড়া করে, একটু আগেও আমরা সেটা আলোচনা করেছি। এবং পেশি সংকোচন এবং প্রসারণের ফলে কোনো জীবের অঙ্গের নড়াচড়া হওয়া সম্ভব, অর্থাৎ আমরা যে হাত পা নাড়াচড়া করতে পারি সেটা পেশির জন্যই পারি। এবং শরীরের বিভিন্ন জায়গায় পেশিকেও বিভিন্ন নামে চেনা যায়। যেরকম হৃৎপিণ্ডের পেশিকে হৃৎপেশি বলা হয়, যেটা কেবলমাত্র হৃৎপিণ্ডেই থাকে, আর কোথাও পাওয়া যায় না। এছাড়া হাতের পেশিকে কঙ্কাল পেশি বা হাত বা পায়ের পেশিকে কঙ্কাল পেশি বলছি, এবং পাকস্থলীর পেশি বা শরীরের ভেতরে যে অঙ্গগুলো রয়েছে তাদের পেশিগুলোকে অন্তর্জন্ত্রীয় পেশি বলি। এই পেশিগুলোর মধ্যে বিভাগ এটাই যে হৃৎপেশি যেটা, অর্থাৎ হৃৎপিণ্ডে যে পেশিটা রয়েছে, এটা আমাদের ইচ্ছে মতন নড়ছে না, ও নিজের মতন একটা ছন্দে নড়াচড়া করছে। এবং হাত বা পায়ের পেশিগুলো যেগুলো আমাদের ইচ্ছায় নড়ছে, সেইগুলো পেশি কিন্তু আমরা ইচ্ছা করলে যেমন ইচ্ছা তাকে দিয়ে কাজ করাতে পারছি। কিন্তু আরেক ধরনের পেশি যেটা আমরা অন্তর্জন্ত্রীয় পেশির কথা বললাম, অর্থাৎ আমাদের পাকস্থলী, ক্ষুদ্রান্ত এইসব জায়গায় যে পেশিগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমাদের ইচ্ছায় নড়াচড়া করছে না, ওরা ওদের নিজেদের প্রয়োজন মতন নড়াচড়া করছে। আমরা পেশির পরে যেই জিনিসটা পড়ব সেটা হচ্ছে শরীরের বৃদ্ধি ও বিকাশ। আমাদের শরীরে যে কোষগুলো ছিল, যার দ্বারা কলা, তার দ্বারা অঙ্গ, তন্ত্র, এভাবে যে আমাদের গোটা জীবদেহটা তৈরি, তার মধ্যে আমরা লক্ষ্য করব গোটা শরীরটা ছোট ছিল যখন আমরা জন্মেছিলাম, ধীরে ধীরে আমরা বড় হয়েছি। তার মানে আমাদের শরীরের সবগুলো অংশের বৃদ্ধি হয়েছে। বৃদ্ধিটা এরকম, অঙ্গগুলির পরিচিতি, মানুষের শরীরের বিভিন্ন অঙ্গগুলি হলো চোখ, কান, নাক, এরকম আমরা প্রথমেই দেখেছিলাম। আমাদের এই অধ্যায়ের আলোচনার শুরুতেই আমরা এটা দেখে নিয়েছিলাম। এবার বয়স বাড়ার সাথে সাথেই শরীরের অঙ্গগুলিও সাধারণত বিকাশ ঘটে, এবং সকাল দুপুর রাত্রি আমরা যে বিভিন্ন সময় খাবার দাবার খাই, বিভিন্ন পুষ্টিকর উপাদানগুলো আমাদের শরীরে গ্রহণ করি, তার মাধ্যমে আমাদের শরীরে এই অঙ্গগুলির বৃদ্ধি হয়। অর্থাৎ শরীরের বৃদ্ধি এবং তার সাথে বিকাশ দুটো আলাদা ঘটনা হয়। মনে রাখতে হবে শরীরের বৃদ্ধি আর বিকাশ কিন্তু একই জিনিস নয়, তবে একে অপরের সাথে সংযুক্ত। বৃদ্ধি ও বিকাশ বলতে আমরা ঠিক কি বুঝি? বৃদ্ধি বিকাশ একই জিনিস নয়, কিন্তু দুটো পরস্পর সম্পর্কযুক্ত বিষয়। আমরা আগে আলোচনা করেছি মানুষের নানা রকম স্বাস্থ্য বা শারীরিক গঠন দেখা যায়। যেমন এখানে আমরা বিভিন্ন মানুষের আকার আকৃতি দেখছি, কেউ হয়তো একটু মোটা, কেউ রোগা, কেউ একটু লম্বা, কেউ একটু মাঝারি, এরকম বিভিন্ন ধরনের মানুষ দেখা যায়। কেউ এক্ষেত্রে আমরা যে স্বাভাবিক গড়ন বলছি সেটা কিরকম না, খুব বেশি মোটাও নয়, আবার খুব বেশি রোগাও নয়, এরকম মানুষগুলোকে আমরা স্বাভাবিক ধরে নিই, যার উচ্চতা একটা সাধারণ স্ট্যান্ডার্ড অনুযায়ী বেড়েছে, খুব বেশি লম্বাও হয়নি, আবার খুব বেশি বেটেও থেকে যায়নি, এরকম মানুষকে আমরা স্বাভাবিক বলি। আমরা দেখব আমাদের শরীরের এই ওজন এবং আমাদের উচ্চতা এর একটা অনুপাত আমরা বিশেষভাবে লক্ষ্য রাখি, যেটার দ্বারা আমরা বুঝি দেহের ভর সূচক নির্ণয় যেটা আমরা করব, অর্থাৎ বডি মাস ইন্ডেক্স। বডি মাস ইন্ডেক্স যাকে আমরা সংক্ষেপে বলি বিএমআই। বিএমআই এটা তোমরা লক্ষ্য করবে, তোমাদের বইতে এই বিষয়টা বিশেষ করে উল্লেখ করা আছে। বিএমআই এ কাদের ক্ষেত্রে কোন ধরনের মান আসলে একটা ছোট্ট অঙ্ক করতে হয়, নিজেদের উচ্চতা এবং নিজেদের ভরটা মেপে নেওয়ার পর আমরা একটা ছোট্ট অঙ্ক করব, তার মাধ্যমে যে উত্তরটা পাবো সেই উত্তরটাই আমরা মিলিয়ে দেখব। যদি কারো ওই অনুপাতটা অর্থাৎ মানটা 18.5-এর চেয়েও কম আসে, তাকে আমরা ধরবো আন্ডারওয়েট, অর্থাৎ যার যথেষ্ট পরিমাণ ওজন হয়নি, শরীরের গঠন ঠিক নেই।
18.5 থেকে 24.9 হলে এটাকে স্বাভাবিক ধরবো। অর্থাৎ এর মধ্যে যদি কারো থাকে তাকে আমরা স্বাভাবিক মানুষ ধরতে পারি, অর্থাৎ তার কোনো রোগ ব্যাধি আছে করে আমরা দেখব যে হয়তো নেই। এবং 25 থেকে 29.9 হলে আমরা এটাকে ওভারওয়েট বলে থাকি, অর্থাৎ একটু বেশি ওজন। এবং 30 বা তার উপরে উঠলে ওবেসিটি ক্লাস 1, অর্থাৎ আমাদের বেশি পরিমাণে ফ্যাট বা চর্বি শরীরে থাকার জন্য এই অসুবিধাটা হতে পারে, বিভিন্ন অসুবিধা তাকে ভোগ করতে হতে পারে। 35 থেকে 39 বা তারও বেশি যদি হয় তাহলে ওবেসিটি ক্লাস 2 বা এক্সট্রিম ওবেসিটি, মানে অত্যন্ত মাত্রায় মোটা ধরে নেওয়া হয়। এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য দীর্ঘস্থায়ী সুস্থতার জন্য ভালো নয়। তাহলে আমরা দেখছি আমরা এই বডি মাস ইন্ডেক্সটা কি করে নির্ণয় করব। আমি ধরে নিচ্ছি যে আমার ওজন 60 কেজি এবং আমার উচ্চতা 1.56 মিটার, অর্থাৎ 156 সেন্টিমিটার। এইবারে আমরা যদি দেখি বিএমআই কি করে নির্ণয় করব, আমরা উপরে ওজনটাকে লিখব, লিখে নিচে উচ্চতাটাকে বর্গ করব, অর্থাৎ উচ্চতাটা যা আছে তাকে আবার উচ্চতা দিয়ে গুণ করব, করে নিচে যে গুণফলটা আসবে তাকে দিয়ে ওপরের সংখ্যাটাকে ভাগ করব। ভাগ করলে যে সংখ্যাটা আসবে ওটাই তো সেই অনুপাতটা যেটা আমরা আগে দেখে আসলাম, যেটা দিয়ে আমরা নির্ণয় করছি যে আমরা অতি মাত্রায় স্বাভাবিক নাকি স্থূল নাকি কম সেটা বুঝতে পারছিলাম। এখানে দেখো উত্তরটা 24.65 হয়েছে, অর্থাৎ এটা একটা স্বাভাবিক মানুষের, যা সুস্থ মানুষের যা হওয়া উচিত তাই হয়ে আছে। এবং এই ক্ষেত্রে বিএমআইটা কি করে ক্যালকুলেট হবে আবার আমি দেখাচ্ছি। 60 ভাগ 1.56 গুণ 1.56 সমান 24.65 তোমরা ভাগ করলে পাবে। এবং এটা তোমরা বাড়িতে অবশ্যই নিজের ক্ষেত্রে করে দেখবে। একটা ফিতে দিয়ে আগে নিজের উচ্চতাটা মাপবে আর একটা ওজন মেশিনে গিয়ে নিজের ওজনটা করে আসবে, তারপর নিজেরাই এটা বের করতে পারবে এবং নিজেও বুঝতে পারবে যে তুমি কোন গোত্রে পড়েছো। এখানে আমরা দেখছি দেহের সুস্থতা, অর্থাৎ এই যে উচ্চতা ওজনের উপর তো আমাদের দেহের সুস্থতা কিছুটা নির্ভর করছে এবং আমাদের খাদ্য খাওয়ার অবশ্যই এর জন্য দায়ী। এবারে আমরা দেখব শরীরের বৃদ্ধি ছেলে ও মেয়েদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হয়, একই রকম হয় না, সামান্য পার্থক্য, কিন্তু সেটা আমাদের মনে রাখতে হবে। মানুষের সঠিক বৃদ্ধির ক্ষেত্রে খাদ্যের পুষ্টি উপাদান, ভিটামিন, খনিজ পদার্থ এগুলো ছাড়াও বংশগত কারণ একটা বিরাট বড় ফ্যাক্টর। অর্থাৎ অনেকের বংশে সবাই অনেক লম্বা লম্বা, একটু হয়তো স্থূল, সেই জন্য তার ক্ষেত্রে এরকমটাই হতে দেখা যায়। সেটার জন্য হয়তো সে দায়ী না, কিন্তু এরকম হয়ে যায়। আবার কারো ক্ষেত্রে উল্টোটাও হতে পারে। তাহলে সেগুলোকে মাথায় রেখে আমরা দেখব যে বংশগত কারণেও কিন্তু আমাদের উচ্চতা বা ওজন অনেক ক্ষেত্রেই বাড়তে বা কমতেও পারে। এবারে আমরা দেখব ছেলে ও মেয়েদের বৃদ্ধিটা ঠিক কিভাবে হয়। ভালো করে লক্ষ্য করো, এটা একটা ছেলে দেখানো হয়েছে, এখানে একটি মেয়ের ছবি দেখানো হয়েছে। এর মানে কিন্তু এই নয় যে সব মেয়েরাই খালি ছোট সাইজের এরকমই হবে। এটা বোঝানোর জন্য বলা হয়েছে সাধারণত একই বয়সের ছেলে এবং মেয়েদের মধ্যে ছেলেদের স্বভাবত দেখা যায় একটু সামান্য উচ্চতাটা বেশি থাকে এবং মেয়েদের ক্ষেত্রে সামান্য কম থাকতে পারে। তাই বলে সব ক্ষেত্রে সবার তাই হবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, তাই এই ব্যাপারটা এইভাবে দেখানো হয়েছে। মেয়েদের ক্ষেত্রে বৃদ্ধির সময়কাল যেটা, যেই সময় খুব দ্রুত তারা বৃদ্ধি পায়, সেটা হচ্ছে 8.5 বছর বয়স থেকে প্রায় 18 বছর বয়স পর্যন্ত। একদম তারপরেও 18 বছর হয়ে গেছে বলে আর একটুকু বাড়বে না তা নয়, খুব কম বৃদ্ধি তখন হতে পারে। এবং একইভাবে ছেলেদের ক্ষেত্রে দেখব এই সময়কালটাই 10 বছর থেকে শুরু করে, মানে দেরিতে শুরু হলো সেটা চললো 21 বছর পর্যন্ত প্রায়, এবং 21-এর পরে কি আর একদমই বৃদ্ধি পাবে না, হয়তো খুব সামান্য বৃদ্ধি পেতে পারে, কিন্তু এই পরিমাণটা খুব কম। এবং এই সময়ের মধ্যেই দেহের বৃদ্ধি সাধারণত আমাদের হয়ে থাকে। এই অবধি আমাদের এই চ্যাপ্টারটায় সমস্ত যা ছিল বিষয়গুলো আমরা আলোচনা করলাম।